ভারতের কথা বলতে গেলে ভারতের অবস্থাটা এরকম, তাদের আসলে লুঙ্গি এত জায়গায় ছিঁড়ে গেছে যে কোন দিকে ঢাকবে এটা আসলে ঢাকার জায়গা পাচ্ছে না খুঁজে আসি। প্রথম কথা হলো যে এই যুদ্ধ কিন্তু ভারতকে একটা ভয়াবহ সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, বিশেষ করে তেলের ইস্যুতে। তারা তেল পাচ্ছে ঠিক, কিন্তু তেলের প্রচুর দাম এবং তারা পরিষ্কার দেখতে পাচ্ছে ভারত একটা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। সুতরাং ভারত যুদ্ধ শুরু করবে এই চিন্তা রীতিমতো এটা একটা মানে বাতাসে বোমা ছাড়ানোর মতো আর কি। আর তারপরে আবার পাকিস্তান, আপনার খেয়াল থাকতে হবে যে পাকিস্তান কিন্তু যে সিন্ধুর যে যুদ্ধে, সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান কিন্তু ইন্ডিয়াকে খুব একটা ভালো একটা শিক্ষা দিয়েছে। এবং কিভাবে দিল? তারা কিন্তু শিক্ষা দিয়েছে, তারা চাইনিজ টেকনোলজি এবং চাইনিজ গাইডেন্স ব্যবহার করেছে, এবং এই ব্যবহার করে কিন্তু তারা এবং এরপর থেকে কিন্তু পাকিস্তানের কিন্তু এই যে একটা কথা প্রায় বলে সবাই যে ট্রাম্প আসলে পছন্দ করে শক্তিশালী মানুষ, যে তাকে শক্তি দেখাইতে পারবে তার কাছে সে কাবু। পাকিস্তান যখন ইন্ডিয়াকে এইভাবে মানে নাস্তানাবুদ করলো, তারপরেই কিন্তু ট্রাম্পের কিন্তু পাকিস্তানের জন্য একটু ভালোবাসা জমে গেছে, এবং এরপরে কিন্তু ট্রাম্প হয়ে গেল বন্ধু। তারপরে সে এখন ডাকলেই প্রেসিডেন্টকে ডাকে, প্রাইম মিনিস্টারকে ডাকে, সাথে আর্মি চিফকে ডাকে। তো এখন যদি এরপরে যদি ইন্ডিয়া তাদের মানে মানসিক শান্তির জন্য যদি এরকম যদি একটু গল্পগুজব করে মানুষের মনে শান্তি যোগাতে চায়, এটা করতে পারে। তবে এটা হবে ইন্ডিয়ার জন্য একটা ভয়ঙ্কর মানে সিদ্ধান্ত, আর এইটা নেওয়ার সাহস ইন্ডিয়ার নাই, এটা আমি একবারে মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেকেন্ড হচ্ছে পাকিস্তান এখন একটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা পাওয়ার, অ্যাটলিস্ট ফর নেগোসিয়েশন পারপাস, এবং তাদের কিন্তু সোশ্যাল স্ট্যাটাস ইন্ডিয়ার তুলনায় পাকিস্তানের অর্থনৈতিক অনেক রকম ঝামেলা যাচ্ছে। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে ইউএই কিন্তু যুদ্ধ শুরু করার পরে পাকিস্তানের উপরে কিন্তু কিছু প্রচন্ড ক্ষিপ্ত ছিল, এবং তারা শিয়া মুসলিম যারা ছিল পাকিস্তানের তাদেরকে কিন্তু ইউএই থেকে বের করে দিয়েছে। সেকেন্ড হচ্ছে পাকিস্তানকে তারা $4 বিলিয়ন লোন দিয়েছিল এবং বলেছিল যে এগুলি বছরে বছরে পরিশোধ করার জন্য, এবং এটা তারা খুব একটা চাপ দিচ্ছিল না। যেই যুদ্ধ শুরু হয়েছে এবং পাকিস্তানের যখন অবস্থান দেখছে ইরানের দিকে, ইরানের পক্ষে, তখন পাকিস্তানের কাছ থেকে এই টাকাটা ফেরত দিয়েছে তারা। এই টাকাটা কিন্তু সৌদি আরব দিয়ে দিয়েছে। সৌদি আরব এই টাকা পাকিস্তানকে দিয়েছে এবং পাকিস্তানকে বলছে টাকা ফেরত দিয়ে দাও। এবং সুতরাং পাকিস্তানের কিন্তু এই $4 বিলিয়ন ঋণ নাই। আজকে আপনার এখানে যে কমেন্ট করে একজন ভদ্রলোক, কি লাভ টুইট না কি জানি একটা ইন্ডিয়ান একটা বট কমেন্টে, এবং সবসময় মানে শেষ পুরো প্রোগ্রাম ওনার আবার একটা প্লাস পয়েন্ট কি পুরো প্রোগ্রাম দেখে উনি। হ্যাঁ, দেখ, এটা একটা ভালো কথা। হ্যাঁ, ইউ হ্যাভ আপনার একটা ভিউয়ার, একবার খুব সিনসিয়ার ভিউয়ার আছে। যখনই প্রোগ্রাম করি না কেন উনি থাকবেই, এবং আজে বাজে কমেন্ট করবে, কিন্তু উনি থাকবে পুরোটা। রাইট। এটা একটা ভালো তার কথা হচ্ছে সে এখন বলছে হাকিমপুরে ওখানে 15,000। ভাই, ভারতের নাগরিক যদি ভারতের বর্ডারে আসে, এটা তাদের ব্যাপার, আমাদের তো কিছু করার নাই। আমাদের নাগরিক ভারতে কখনো যায় না কোনো কাজের সন্ধানে। এটা ভারতীয় যারা অর্থনীতিবিদ, যারা সমাজবিদ এবং ভারতীয় রাজনীতিবিদ, তারা খুব স্পষ্ট করে সবাইকে বলে দিয়েছে যে ভারতে বাংলাদেশ থেকে মানুষ অর্থনৈতিক কারণে কোনোভাবে যায় কারা। এই যে দেখো, মনে করেন যে 5ই আগস্টের পরে যত চোর গুন্ডা বদমাইশ আছে তারা চলে গেছে, যারা নাকি চাঁদাবাজ, এখান থেকে চাঁদার উপর ভিত্তি করে তাদের জীবন চালায়, তারা, এটা সন্ত্রাসী গ্রুপ, তাদের নেতারা, এটাই তাদের টেকনিক। আমাদেরকে মানে ব্যতিব্যস্ত রাখার উদ্দেশ্যই হলো যে আমাদের কিছু ক্রিমিনালকে ওই পাশে জায়গা দেওয়া, এবং তাদের যে ভারতের যে আমাদের সাথে যে বর্ডারের যে কানেক্টিভিটি, এটা কিন্তু বেসিক্যালি বর্ডার মার্কেট অ্যান্ড স্মাগলিং, আর কোনো কিছু নাই। বাংলাদেশের মানুষ ভারতে কাজ করে খাওয়ার জন্য যায় না, ইটস ফর শিওর। এবং তারা এই যে যাদেরকে বাংলাদেশি বলে, এরা সবই হলো মুসলমান, এবং তাদের হলো এই একটা রাষ্ট্র। আমি আপনাকে বলি, এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি একটা ইয়েও রেডি করছি, আমি একটা ভারত বাংলাদেশের সাথে আমি একটা পেপারও আমি অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে লিখতেছি যে বাংলাদেশের সাথে ভারতের কি রকম। এবং আমি আপনাকে বলি যে এই যে ইউএস ইরান যুদ্ধ কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা সুযোগ তৈরি করে দিয়েছে, এবং এই সুযোগের মাধ্যমে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটা তারা প্রমাণ করে দিয়েছে যে একটা বড় প্রতিবেশী যদি থাকে এবং সে যদি একটা ধর্মান্ধ প্রতিবেশী হয়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো রকম বন্ধুত্ব দেখানোর সুযোগ নাই।
আমাদেরকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে যে এরা কখনোই আপনাকে শান্তিতে থাকতে দিবে না। সুতরাং আপনার এবং এটার জন্য অভিযোগ করে লাভ নাই, এটার জন্য এটার সমাধান আমাদের নিজেদের খুঁজে বের করতে হবে। সেই সমাধানের একটাই উপায় হলো নিজেদেরকে সবসময় প্রস্তুত রাখা। এই জন্য আমি বলবো যে বাংলাদেশের যত তরুণ সমাজে যত যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা বলবো যে ভারতের মতো একটা দেশের প্রতিবেশী হয়ে জন্মগ্রহণ করার একটা সুবিধা হলো যে নিজেদেরকে সবসময় তৈরি রাখতে হবে। এই একটা একটা কি বলে আপনার একটা শত্রু মনোভাবাপন্ন একটা দেশের সঙ্গে টিকে থাকতে হলে। আর দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশকে যে আগাতে পারবে না এটার জন্য আমাদের রাজনীতিবিদরা তো দায়ী আছেই, বা আমাদের সরকার ব্যবস্থা বা সরকারে যারা ইতিপূর্বে এসেছেন এবং এখনো যারা আছেন তারা যদি নিজেদেরকে না শুধরান এই জন্য তো তারা দায়ী হবে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে এটার একটা প্রধান কারণ কিন্তু ভারত। আমাদের যে আমরা যে দেখেন আমরা ভারত আমাদেরকে কত কত কিভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি ধ্বংস করেছে আস্তে আস্তে। আমাদের শিক্ষা ব্যবস্থায় তাদের একটা বিরাট একটা তার ধ্বংসের ছাপ এনেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় ধ্বংসের ছাপ আছে, আমাদের যে আমাদের যে সামাজিক যে আপনার আমাদের ভিতরে যে সামাজিক মিল ছিল, আমাদের সমাজের ভিতরে যে একটা বন্ধন ছিল, এই যে হিন্দু মুসলিমদের বন্ধ, এটা কিন্তু আমি আমার বয়স এখন 60+, আমি কিন্তু কোনোদিন দেখি নাই। আমি এমন একটা শহরে ছিলাম, আমার আশেপাশে অন্তত বেশিরভাগই আমরা দেখেছি হিন্দু ব্যবসায়ীরা, ছোটখাটো ব্যবসায়ীরা আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু কখনোই, আমি এই যে এত কাল ধরে আমরা শুনেছি যে কোনো এক সময় নাকি হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল সেই 48-47 সালে, তারপরে কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় আমার শহরে কিন্তু কোনো দাঙ্গা দেখি নাই। সুতরাং এই যে দাঙ্গার যে পরিস্থিতি তৈরি করার যে একটা ক্রমাগত উস্কানি, এই উস্কানি থেকে বাঁচার বা উস্কানিকে সহ্য করার মতো ক্ষমতা কিন্তু বাংলাদেশের সমাজের আছে এবং বাংলাদেশের মুসলমানদের আছে। সুতরাং বাংলাদেশের মুসলমানরা কখনো হিন্দুদেরকে তাদেরকে বৈরী ভাবে না এবং তাদের মতো আচরণও করে না। আমরা না তাদের কোনো ধর্মীয় উৎসবে আমরা বাধা দেই না, আমরা শুধু হিন্দু না, আমরা যে কোনো ধর্মীয় উৎসবে কিন্তু আমরা সবাই কিন্তু আমরা এই তাদের ধর্মকে আমরা সম্মান করি এবং তাদের যারা যেন ঠিকভাবে কাজ করতে পারে সেটাও আমরা ব্যবস্থা করি। যে ছোটখাটো দুই একটা ত্রুটি, যে একটা সাধারণ সমাজে যে সমস্ত অপরাধ থাকে সেগুলি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু বাংলাদেশে অপরাধের সংখ্যা খুব কম। যদি কেউ করে থাকে সেটা কিন্তু একটা নির্দিষ্ট একটা শক্তি যাদের কাজ হলো আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটা ফাটল সৃষ্টি করা এবং এটাকে ধীরে ধীরে বড় করে তোলা। এটা ভারত হাজার চেষ্টা, এখন না শুধু আগামী যদি 50 বছরও চেষ্টা করে বাংলাদেশের এই সমাজ ব্যবস্থার মধ্যে কোনো ফাটল আনতে পারবে না, এটা আমি শিওর। কারণ এটা বাংলাদেশের মানুষ অত্যন্ত সহনশীল এবং বিশেষ করে তারা মাইনরিটিদের প্রতি অত্যন্ত সহনশীল এবং শ্রদ্ধাশীল এবং তাদের প্রোটেক্টিভ, তাদেরকে রক্ষা করার জন্য তাদের সবকিছু তারা করে। এই জিনিসটা কিন্তু ভারত সবসময় ভুলে যায়। তারা মনে করে যে বাংলাদেশ তাদের মতো একটা ভঙ্গুর একটা সমাজ ব্যবস্থা। আমাদের এখানে কিন্তু সেই ভঙ্গুর সমাজ ব্যবস্থা না। আরেকটা জিনিস হলো আমাদের যে দেশে কিন্তু এই জাতপাত শ্রেণীর এই বিভক্তিটা নাই, যেটা তাদের ভিতরে তাদের নিজস্ব হিন্দু ধর্মের মধ্যেই যে অনেক রকম বিভাজন আছে এবং এটা খুব মারাত্মক বিভাজন। আমাদের ভিতরে কিন্তু এই জিনিসটা নাই। সুতরাং ভারত আমাদের এই যে সীমান্ত এলাকাতে যে মানুষজনকে জড়ো করছে, এটা তাদের নাগরিকদের উপরেই তারা অত্যাচার করছে। এটা তাদের নাগরিকরাই এটার প্রতিবাদ করবে। এবং আমি আপনাকে একটুকু বলতে পারি যে ভারত কিন্তু এই কথাটা ওবামা অনেকদিন আগে বলেছিল যে ভারত যদি তার অবস্থান পরিবর্তন না করে ভারত একসময় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আরেকটা কথা বলি, আমি ভারতের সরকার এই মুহূর্তে একটা ভয়াবহ ককরোচ জাতীয় পার্টি বলে একটা পার্টি হয়েছে, সিজেপি। এটা আপনারা জানেন কিনা জানি না। একজন দীপক নামে একজন তরুণ, যিনি ভারতের প্রধান একটু বন্ধ করে দিচ্ছি। কাদেরকে বলেছে দেখেন, ইন্ডিয়াতে প্রচুর বেকার শিক্ষিত ছেলেমেয়েরা আছে, তারা টেকনিক্যালি ভেরি সাউন্ড, তারা বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে এবং এই সমাজের যত অনাচার সেগুলো নিয়ে তারা কন্টেন্ট তৈরি করে এবং এই কন্টেন্টকে ইস্যু করে প্রধান বিচারপতি বলেছে এই সমস্ত বেকাররা হলো দে আর লাইক ককরোচ। এইটা এই কথাটা মানে প্রচার হওয়ার সাথে সাথে একজন ইউএসএ পড়াশোনা করছে বোস্টন ইউনিভার্সিটিতে, দীপক নাম, সে প্রথমে
এরকম একটা ওয়েবসাইট খুলে ফেললো এবং একটা আপনার কন্টেন্ট চালু করলো, এবং এখানে এই ওয়েবসাইটে তারা জয়েন করার মতো 3টা কোয়ালিটি চাইছে। একটা হচ্ছে যে তুমি কি তুমি কি বেকার, তোমার কি কোনো কাজ নাই, তাহলে তুমি এখানে যোগ দেওয়ার মানে তুমি কি তাদের মধ্যে পড়ো যাদেরকে প্রধান বিচারপতি বলেছে ককরোচ? যদি তাই হয়ে থাকে, তুমি তো 3টা যে শর্ত দিয়েছে, আর আর কোনো কিছু বলেনি। এরপরে এখন ভারতে 22.2 মিলিয়ন পিপল এই সিজেপির হচ্ছে আপনার ফলোয়ার। এইরকম একটা এটাকে কি করলো ভারত, কিন্তু এই তাদের ওয়েবসাইটটাকে ব্যান করলো, তারপর টুইটার অ্যাকাউন্ট ব্যান করেছে তাদের আপনার হচ্ছে, এবং তারা সবকিছুর ভিতরে তারা তাদেরকে কিন্তু আইএসআই এর সাথে তারা যুক্ত, এবং তারা বলছে এগুলি বেশিরভাগই ফলোয়ার নাকি বাংলাদেশ আর পাকিস্তানের, কিন্তু পরে দেখা গেছে যে 85% ফলোয়ার হলো ইন্ডিয়ান। তো এই যে তাদের যে এই যে মিথ্যা যে চিত্র, এবং ভারতের রাজনৈতিক ব্যবস্থার এত অবনতি আর কখনো ভারত দেখে নাই। ভারতে আপনি কোনো বিচার ব্যবস্থা ঠিক মানে তাদের স্বাধীন নয়। ভারতের যে কোনো পলিটিশিয়ানকে তারা আক্রমণ করে ইডি দিয়ে, এবং এটা দেখা যাচ্ছে এই 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 ট্রেন্ডটা কিন্তু এই যে অপোজিশন পলিটিশিয়ানকে কবজা করার যে টেকনিক, এটা কিন্তু তারা, এবং যার ফলে ভারতে এখন কোনো একমাত্র বিজেপি ছাড়া কোনো পলিটিক্যাল পার্টি সেফ না, এবং এটা নিয়ে ভারত খুব চিন্তিত। এবং একটা সময় আসবে আমার মনে হয় ভারতবাসী কিন্তু ঘুরে দাঁড়াবে এবং এটা একটা ভয়াবহ আকার ধারণ করবে। এবং এখন হিন্দুরাই বলছে যে এই বিজেপি হলো বেসিক্যালি দে আর দি রিপ্রেজেন্টেটিভ অফ দি হায়ার কাস্ট হিন্দু অ্যান্ড কর্পোরেটস অ্যান্ড দ্য মানিড ম্যান, যারা সাধারণ ভারতীয় জনগণের রিপ্রেজেন্ট করে না। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনার মনে হয় যে মহামারী আকার ধারণ করবে, এবং ভারত নিজেই নিজের কবর খুঁড়ছে। এবং এটা যদি ভারতের মানুষ যদি এটা না বুঝতে পারে, তাহলে কিন্তু ভারত কিন্তু একটা ভয়াবহ অবস্থা। আমি এই বলে আমি আমার ভারত নিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।